আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক যে বিনিয়োগ এবং মালিকানা যাচাই সংক্রান্ত কোর্সের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে জরিপ কাজের ধাপ এবং প্রজাস্বত্ব বিধিমালা। তো এর আগে আমরা তিনটার মতো ক্লাস করেছি, যেখানে দলিল পরিচিতি, খতিয়ান পরিচিতি এবং নামজারি সংক্রান্ত যে বিধিবিধান আছে সেগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। তো চলুন আজকে দেখি আমরা আমাদের ক্লাসের বিস্তারিত। তো আজকে আমরা প্রধানত যে জিনিসটা বা যে আইনটা বা বিধিমালা বা রুলস এর উপর নির্ভর করব সেটা হচ্ছে প্রজাস্বত্ব যে বিধিমালা আছে। আমরা যে আইনটা পড়বো, আমাদের পরবর্তী ক্লাসে আছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, যেটা আমরা পড়ে ফেলেছি যে জমির খতিয়ান পরিচিতির সাথে। তো সেই আইনের অধীনেই এই বিধিমালা জারি করা হয়েছে। তো এর আন্ডারে কি হয় যে একটা জরিপ কাজ কিভাবে চলবে এখানে বলা আছে, ইস্ট বেঙ্গল টেন্ডেন্সি রুল 1955। তো আমরা এটার উপর ভিত্তি করেই যাবতীয় কিছু করব। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। তো যেহেতু এগুলো ব্রিটিশ আমলে তৈরি, তো আইনগুলো কি হয় ম্যাক্সিমামই হচ্ছে সম্পূর্ণ ইংরেজিতে প্রস্তুত। তো আমাদেরকে যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদেরকে কি করতে হয়, 1 ঘন্টার মধ্যেই আপনাদেরকে যাবতীয় কিছু বুঝিয়ে দেওয়া প্রয়োজন পড়ে। তো এই জন্য আমরা এখান থেকে এটা শর্ট হ্যান্ড নোট করে নিয়েছি, যাতে সহজ ভাষায় অল্প সময় আপনারা বুঝতে পারেন। আমরা জাস্ট শিডিউলটা একটু সামনে রাখি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে আসলে আমরা কোন কোন জিনিসটা নিয়ে কি বিষয় আলোচনা করব। আর পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের লেটেস্ট যে গেজেটটা আছে সেটাও বিষয়। তো এখন আমরা জরিপ কাজের যে ধাপগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। আর এটাই আমাদের গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন জানবো বুঝবো যে একটা জিনিস কিভাবে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার সময় কোন কোন জায়গায় সেখানে কি থাকতেছে, নানা প্রকার ভাবে আমরা কি করতে পারবো, সংশোধন করতে পারবো, প্রয়োজনে ভুলটা ধরতে পারবো, তাহলে পরবর্তীতে আমাদের কিন্তু টেনশন হবে না। তো একটা খতিয়ান বা নকশা প্রস্তুত করার জন্য বিভিন্ন আইনের উপর কিন্তু নির্ভর করতে হয়, যেটা অলরেডি আমরা আপনাদেরকে বলেছি। তো এর মধ্যে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডার্সি অ্যাক্ট 1950, এর মধ্যে আমরা দেখেছি কি 143 বলা ছিল রেকর্ডটা মেনটেনেন্স করা। 144 বলা ছিল, আমরা যদি একটু স্মরণ করি, যে সেকশন 144 বলা ছিল যে রেকর্ডটা রিভাইজ করা, রিভিশন করা সংক্রান্ত বিষয়। এটাই হচ্ছে আমাদের আইনগত ভিত্তি, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডার্সি অ্যাক্টের সেকশন 144। আর এই আইনের অধীনে প্রণীত প্রজাস্বত্ব বিধিমালা, এর পাশাপাশি একটা সার্ভে আইন আছে 1875 সালের, সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল আছে 1935 সালের, টেকনিক্যাল রুলস আছে 1997 সালের। এবং প্রতিটা জরিপের আগেই কি করে, জরিপ অধিদপ্তর একটা ম্যানুয়াল প্রস্তুত করে, অর্থাৎ একটা গাইডলাইন দেয় যে এইভাবে কাজটা করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের আইনগত ভিত্তি। তো এখন আমরা একটা দেখি যে জরিপ কাজটা কিভাবে হচ্ছে। তো নর্মালি যে জরিপগুলো, এগুলো আমরা যদি দেখি, এগুলো জেলা ভিত্তিকই হয়। তো সর্বপ্রথম হচ্ছে একটা প্রচার হবে, যে যেই অঞ্চলে বা যে জেলায় বা যে মৌজায় জরিপ কাজ কাজ শুরু করা হবে সেখানে মাইকিং করা হয় অথবা ইস্তেহার দেওয়া হয়। তো ইস্তেহার প্রতিটা মালিককেও দেওয়া হতে পারে, কমন কোনো স্পেসে বা কমন কোনো জায়গায়, বাজারে, বিভিন্ন জায়গায় যেখানে মানুষের চোখ পড়ে এমন জায়গায় টাঙ্গিয়ে দেওয়া হতে পারে যে এই মৌজায় জরিপ কাজ চলবে। তার মানে হচ্ছে যে একটা জরিপ যে চলবে এর ইস্তেহার বা মাইকিং বা প্রচার প্রচারণা করা হয়। এটা করার মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যাতে জমির মালিকের যদি ডকুমেন্ট যদি আপডেট না থাকে সে সেটা করে নিবে, যদি তার সীমানা বিরোধ থাকে সেটা সে ঠিক করে নিবে। তো এই জন্যই, অর্থাৎ মানুষকে ইনফর্ম করা। এর বাধ্যবাধকতা হচ্ছে যে আমরা যদি দেখি 1875 সালে সার্ভে একটা বলা আছে যে এই কাজটা করতে হবে। এখন এর করার পরে তাদের ইন্টারনাল আরেকটা কাজ হচ্ছে ট্রাভাস। তো এটা একটা টেকনিক্যাল টেকনিক্যাল বিষয়। তারপর আমরা সহজে বুঝি, যদি কোনো মৌজায় কি হয়, 33% পর্যন্ত যে ভূমির অবস্থা, এটা যদি 33%-এর যদি বেশি যদি চেঞ্জ হয়, অর্থাৎ ধরেন যে আপনার অঞ্চলে
উঁচু জায়গা ছিল, যেগুলোকে আমরা ডাঙ্গা জায়গা বলি। তো কালের বিবর্তনের সময়ের কারণে সেখানে মাটিগুলো নিয়ে যাওয়ার কারণে সেটা সমতল হয়ে গেছে, অথবা নানা প্রকার কারণবশত ভূমির যে পরিবর্তন সেটা যদি 33%-এর বেশি হয়, তাহলে তারা যে কাজটা করবে সেটা হচ্ছে যে নতুন নকশাটা করবে P70 শীট নামক একটা শীটের মধ্যে। আর যদি 33%-এর কমে যদি কি হয়, ভূমির পরিবর্তন ঘটে, তখন ওই পূর্ববর্তী যেই নকশাটা তারা প্রস্তুত করেছিল এর কার্বন কপি থাকে, ব্লু শিট থাকে, সেই শিটের মধ্যে প্রস্তুত করা হয়। তো এই যে ব্লু শিটে প্রস্তুত করা হইলে কিরকম হবে, P70 শিটে যদি প্রস্তুত করা হয় কিরকম হবে সেটা আমরা দেখব। নর্মালি P70 শিট হচ্ছে 1 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি চওড়া। এইরকম করে আপনারা P70 শিট দেখতে পারবেন যদি যারা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে নকশা উঠিয়েছেন। ওই যে লাল কালারের নকশাগুলোর মধ্যে দেখবেন যে ছোট ছোট ঘর করা থাকে, তো ওইটাই P70 শিট আপনার। তাহলে আমাদের প্রচার হয়ে গেল। এবং ট্রাভাসটা হচ্ছে তারা যেই সমস্ত মৌজাটা কি করবে, মৌজাটাকে তারা নকশা করবে। তো মৌজার চতুর্দিকে তারা সীমানার মধ্যে কি দেয়, সীমানা পিলার দেয়, যে এখান থেকে এখানে, এখান থেকে এই পর্যন্ত। তো ট্রাভাসের নানা প্রকার সিস্টেম আছে, সেটা টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল রুলস আলোচনা করা আছে। তো আমাদের বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে প্রচারণা হবে যদি ওই মৌজায় 33%-এর বেশি যদি সম্পত্তির শ্রেণী পরিবর্তন ঘটে, তাহলে P70 শিটে নতুন যে নকশাটা প্রস্তুত হবে। আর যদি 33%-এর কম হয়, তাহলে পুরাতন যেটা ছিল সেটার যে ব্লু প্রিন্টের উপরে তৈরি হবে। এর পরবর্তী কাজ যদি আমরা দেখি, সেটা হচ্ছে কিস্তোয়ার বা ক্যাডাস্ট্রল। এই নিয়মগুলো আমরা কোথায় পাচ্ছি? এগুলো যখন আমরা এর যে রুলস গুলা পড়বো, এই রুলস এর মধ্যে 22 নম্বরে যখন আমরা যাব, সেখানে কিন্তু আমাদেরকে এই নিয়মগুলো বলে দেয় যে কোনটার পরে কোনটা হবে। এগুলো আমরা যদি দেখি জাস্ট একটু, কারণ এই প্রজাস্বত্ব বিধিমালার উপরে ভিত্তি করেই কিন্তু কাজগুলো সবগুলো হচ্ছে। তো এই জন্য আমরা যদি ইংলিশটাও একটু পাশাপাশি যদি রাখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জাস্ট আমরা একটু দেখি। আর এই যে প্রজাস্বত্ব বিধিমালাগত ভাবে যদি আমরা দেখি যাই, যে খতিয়ানগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাবতীয় কিছু কিন্তু তহসিলদারের উপরেই দেওয়া হয়েছে। সমস্ত ক্ষমতা তাকেই লাইবল করা হয়েছে, এবং ক্ষমতাও দেওয়া হয়েছে যে সে কিভাবে কাজগুলা করবে। এই যে 27 নম্বরে যদি আমরা দেখি, বিধি 27, যেহেতু এটা রুলস এর মধ্যে আমরা বলতেছি বিধি 27-এ বলে দিচ্ছে যে দেখেন কি কি নিয়ম কানুন গুলো অনুসরণ করতে হবে। ট্রাভার্স সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, তারপরে হচ্ছে বাউন্ডারি মার্কিং, তারপরে ইস্তেহার, তারপরে এই যে বুজরত, তসদিক, ড্রাফট, এগুলো এইখানে 27 নম্বর বিধিতে আলোচনা করা আছে। তো সেগুলোই জাস্ট আমরা শর্ট করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো তাহলে কি হলো আমাদের কিস্তোয়ার? এখন কিস্তোয়ার মানে হচ্ছে বাস্তবে সম্পত্তিটা ডিমার্কেশন করা, আপনার দখলে কতটুকু সে অনুযায়ী কি করা, নকশা প্রস্তুত করা। এটাই হচ্ছে কাজ। কত ফিট লম্বা, কত ফিট চওড়া, অর্থাৎ নকশা প্রস্তুত করা মাইলগুলো মেপে, এটাই হচ্ছে কিস্তোয়ার। তো যখন কিস্তোয়ারটা সম্পন্ন হয়, তারপরের যে ধাপ জরিপ কাজে, এটাকে বলা হয় খানাপুরি। তো এটার নাম দ্বারা আমরা বুঝতে পারি যে আপনাকে কিছু খাওয়াবে, ওই নকশাটারে কিছু খাওয়াবে। কি খাওয়াবে? তাকে দাগ নাম্বার দিবে। প্রথমে কিন্তু শুধু নকশাটা প্রস্তুত করা হয়েছে, দাগ নাম্বার দেওয়া হয় নাই। তো দাগ নাম্বার প্রদান করা হবে। তারপরে কি হচ্ছে যে মালিকের নাম অনুযায়ী, ওই যে খসড়া মালিকের নাম অনুযায়ী, যে আমরা যেটাকে মাঠ পর্চা বলি, এইরকম কি করা হবে, মাঠ পর্চা তৈরি করা হবে। তো খানাপুরির পরে আসতেছে আমাদের বুজারত বা বুজরত। এটা হচ্ছে যে ওই যে মালিকের জন্য যে খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে, হাতের লেখা খতিয়ান, এটা মালিককে বুঝিয়ে দেওয়া হবে। তো এটা এই পর্যন্তই হচ্ছে যে সর্দার আমিন, বদর আমিন বা যারা জরিপ কাজে যে প্রাথমিক আমিন থাকেন, এদের কাজ। তাহলে এটা হচ্ছে একটা জরিপের প্রাথমিক স্তর, যে প্রচার হবে, ট্রাভাস হবে, কিস্তোয়ার করবে, তারা জমিগুলো মাপবে, সেখানে নকশা প্রস্তুত করবে, এবং সেখানে দাগ নাম্বার দিয়ে মালিকের নাম ইনক্লুড করবে। তো এতক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু দলিলের প্রয়োজন ছিল না, মালিকানার কোনো ডিসপিউট ছিল না, নানা প্রকার কিছু। তো এখন
যখন আপনি একটা খতিয়ান হাতে পেলেন, হয়তো দেখলেন যে আপনার যতটুকু রেকর্ড হওয়ার কথা আপনার নামে হয় নাই, কম হয়েছে, অথবা অন্যজনেরটা চলে আসছে, এরকম হইতে পারে। যদি হয় আপনি তখনও ঠিক করে নিতে পারবেন, একটু পরে আমরা দেখব। তারপরে ধাপ হচ্ছে অ্যাটেস্টেশন বা তসদিক। তো এখন আপনার দলিল পত্র যেটা আছে এগুলো নিয়ে কি করা হবে, যে জরিপ কাজে তারা ক্যাম্প তৈরি করে, যে কোথায় ওই আমিনরা বসতেছে বা রাজস্ব অফিসার কোথায় বসবে। প্রধানত ইউনিয়ন ভিত্তিক হয়ে থাকে, আপনার ইউনিয়ন পরিষদের কার্যালয় যদি জরিপ কাজ চলে, বা তাদের যদি কোনো পৃথক জায়গা থাকে, সেখানে দলিলপত্র নিয়ে গিয়ে ওই খতিয়ানটা তারা তসদিক করে দিবে। রাজস্ব অফিসার আপনার দলিলপত্র দেখে খতিয়ানের সাথে যদি মিল থাকে উনি তসদিক করে দিবে। এটাই আমরা বলি তসদিক খতিয়ান। তারপরের ধাপ হচ্ছে আমাদের ডিপি বা ড্রাফট পাবলিকেশন বা খসড়া প্রকাশনা। তো এটা কি করা হয়, সরকারি বালামে ওই খতিয়ানগুলোকে লিখা হয়। সরকারি বালামে ওই খতিয়ানগুলোকে লিখা হয়, লিখার কারণটা হচ্ছে যে এই যে খতিয়ান যেগুলো প্রস্তুত হয়েছিল এতক্ষণ পর্যন্ত কোনো বালাম তৈরি হয় নাই, সরকারি রেজিস্টার বই কিন্তু তৈরি হয় নাই। তো ডিপি পর্যায়ে যায় সর্বপ্রথম কি হচ্ছে, খসড়া প্রকাশনা পর্যায়ে গিয়ে সেখানে বালাম আকারে তৈরি হচ্ছে। তো তখন গিয়ে কিন্তু কি হয়ে যাচ্ছে, আমাদের খতিয়ান নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আপনার জাস্ট আমরা একটা আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আপনার যে খতিয়ান নাম্বারটা ছিল, ডিপি প্রকাশনার সাথে সাথে খতিয়ান নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই ডিপি প্রকাশনার যে খতিয়ান, এই খতিয়ানই গেজেট হবে। আগের যে খতিয়ান নাম্বার ছিল সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো যখন খসড়া প্রকাশনা হইলো, আপনি দেখলেন যে আপনার সম্পত্তি কি, ব- যে প্রকৃত যতটুকু আপনি মালিক ততটুকু হয় নাই, অথবা ততটুকু হইলেও আপনার দখল মোতাবেক হয় নাই, তখন আপনি কি করতে পারবেন, এই যে আপত্তি করতে পারবেন। কিসের, এই যে প্রজাস্বত্ব বিধিমালার 30 ধারা মোতাবেক আপনি কি করতে পারবেন, আপত্তি করতে পারবেন। অর্থাৎ আপনি লিখিত আপত্তি জানাবেন যে আপনার এই সম্পত্তিটা রেকর্ড করা প্রয়োজন। তো আপত্তিতে যদি আপনার হয়ে যায় তাহলে ভালো, না হইলে আপনি সংক্ষুব্ধ হইলে 31 ধারায় আপিল করতে পারবেন। এই পর্যন্ত হচ্ছে নরমালি জমির বা ভূমির কাজে জরিপ পর্যায়ে আইনগতভাবে আপনার খতিয়ান সংশোধন করার স্তর। তাহলে আপনার আপিল স্তর পর্যন্ত। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে, যদি এই যে চূড়ান্ত প্রকাশনা, তো জাস্ট আমরা আগে স্তরটা আর একটু জেনে নেই। যখন 31 ধারা শেষ হয়ে গেল, তখন ওই যে সেটেলমেন্ট অফিসার আছেন উনি চূড়ান্ত প্রকাশনার প্রস্তুতি নেবেন। অর্থাৎ যত প্রকার কাটা ঘষা মাজা আছে, ওভার রাইটিং আছে, নকশা প্রস্তুত করা, যাবতীয় কিছু উনি চূড়ান্ত ঝাঁজ দিবেন। তাদের ইন্টারনাল যা কিছু করা দরকার সবকিছু করে উনি চূড়ান্ত প্রকাশনার প্রস্তুতি নেবেন। এটা বলতেছে সেকশন 32। সেকশন 33 বলতেছে যে সবকিছু হয়ে যাওয়ার পরে ওইটাকে চূড়ান্ত প্রকাশনা দিয়ে 30 দিনের জন্য সবার জন্য ওপেন রাখা হবে। অর্থাৎ যেই খতিয়ানটা আপনার কাছে আছে, সরকার যে নতুন করে খতিয়ান প্রিন্ট করলো, সেখানে সবকিছু ঠিক আছে কিনা, করণিক ভুল, গাণিতিক ভুল বা কোনো প্রকার প্রতারণা, এই সমস্ত কিছু হয়েছে কিনা, যাবতীয় কিছু দেখার জন্য 30 দিনের জন্য সেটা ওপেন করা থাকবে। আর যদি সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনি 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। তো এই হচ্ছে সুযোগ। তো যখন এই 30 দিন খোলা থাকলো, 30 দিন সুযোগ পাওয়া গেল কিসের, আপিলের। তো পরবর্তীতে চূড়ান্ত প্রকাশিত হলে কি করবেন, সেটেলমেন্ট অফিসার এই যে রেকর্ডটা প্রকাশিত হলো, এর একটা সার্টিফিকেট অফ ফাইনাল পাবলিকেশন, যে এই মৌজার যে খতিয়ান এটা ফাইনালি গেজেট ইয়া হয়ে গেল, প্রকাশিত হয়ে গেছে, এই মর্মে উনি সার্টিফিকেট দিবেন। দিয়ে সেটা তাদের যে জোনাল সেটেলমেন্ট অফিসে জমা দিয়ে দিবেন। এই পর্যন্ত হচ্ছে কাজ। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রকম ভাবে আপনার, আমরা তো 31 ধারা পর্যন্ত চলে গেলাম, তো পরে দেখা গেল যে খতিয়ানে প্রতারণা হইলো, অন্য পক্ষ টাকার বিনিময়ে আপনার কি করলো, জমিটা কমিয়ে দিল, নানা প্রকার কিছু করলো। তো যদি এই রকম যদি কিছু করে, তখন কি থাকে, সেটেলমেন্ট অফিসারের একটা তার ইনহেরেন্ট ক্ষমতা দেওয়া আছে। সেই প্রতারণা এবং করণিক গাণিতিক যে ভুলগুলো আছে 42-এ এবং 42-এর ধারা মোতাবেক সে ঠিক করতে পারে, যেটা আমরা একটু নিচের দিকে দেখব। তো তাহলে আমরা এখান থেকে এতটুকু জানতে পারলাম, একটা জরিপ কাজ যখন চলে বা একটা খতিয়ান প্রস্তুত করার ধাপ হচ্ছে, প্রথমে মাইকিং বা প্রচার প্রচারণা হবে। তারপরে তাদের ইন্টারনাল যে যে কাজের মধ্যে অন্তর্ভুক্ত ট্রাভাস, তারা সম্পন্ন করবে। করার পরে আমিনগণ কি করবেন, সরজমিনে জমিটা ডিমার্কেশন করবেন, জমিটা কতটুকু লম্বা,
চওড়া এগুলো মেপে খতিয়ানের পাশে যে নকশা প্রস্তুত করবেন এবং তার উপর ভিত্তি করে কি করবেন, খতিয়ান প্রস্তুত করবেন। আর এই যে খানাপুরি স্তর, এই স্তরে জমিতে কি করা হবে, যে দাগগুলোর মধ্যে এই যে নকশাটার মধ্যে দাগ প্রদান করা হবে, আর যে খতিয়ানটা প্রস্তুত করা হইলো মালিককে বুঝাইয়া দেওয়া হবে। মালিক দলিল সহ রাজস্ব অফিসারের কাছে গেলে তসদিক করে দিবে। তসদিকের পরে তারা খসড়া খতিয়ান প্রকাশ করবে। তারপরে যদি আপনার আপত্তি থাকে আপত্তি দাখিল করবেন, আর আপত্তিতে হেরে গেলে আপিল করবেন। তো এগুলো করার পরে তারা চূড়ান্ত রূপে ইন্টারনালি চূড়ান্ত জাহাজ করবে, যাবতীয় কিছু চেক করবে, করার পরে চূড়ান্ত প্রকাশনা করবে। 30 দিন সবার জন্য খোলা থাকবে এবং 60 দিন পরে কি করবেন, সেটেলমেন্ট অফিসার সার্টিফিকেট ইস্যু করবেন যে এই মৌজার যে প্রকাশনা এটা চূড়ান্ত হয়ে গেছে, এই মর্মে উনি জোনাল সেটেলমেন্ট অফিসে এগুলো জমা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে প্রজাস্বত্ব বিধিমালা মোতাবেক একটা জরিপ কাজের ধাপ। এখন আমরা দেখব যে এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনার যে ভুল ভ্রান্তিগুলো হতে পারে বা খতিয়ানে ভুল ভ্রান্তিগুলো হলে কিভাবে ঠিক করবেন। প্রথমেই হচ্ছে যখন মাঠ পর্যায়ে এই যে সর্দার আমিন যখন আপনাকে হাতের লেখা খতিয়ানটা বুঝিয়ে দিল, তখন যদি আপনি দেখেন যে না আপনার জমি কম আসছে, অথবা আপনি যদি নকশাটা দেখে বুঝতে পারেন যে আপনার দখল মোতাবেক কি হয় নাই, রেকর্ড হয় নাই, তখন একটা বিবাদ ফর্ম পাওয়া যায়, সেটাতে বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়া বিবাদ ফর্মটা পূরণ করলে সেখানে ওই আমিনরা আপনাকে ঠিক করে দিবে। এটা হচ্ছে বুঝরত্র স্তরে, প্রাথমিক স্তরে একবার সংশোধনের সুযোগ পাইলেন। তো তারপরে আপনি দলিল নিয়ে যখন তসদিক করতে গেলেন, তখন যদি আপনার ভুল ভ্রান্তি ধরা পড়ে, ওই তসদিক অফিসারের কাছে আপনি দলিল সহ যদি সেখানে আপনি আবেদন করেন, সেখানেও আপনার কি হয়ে যাবে, খতিয়ানটা সংশোধন হয়ে যাবে। তো তারপরে যদি আপনি জানতে পারেন, তাহলে যখন ডিপি প্রকাশ হয়ে গেল, খসড়া প্রকাশিত হয়ে গেল, তখন আপনি প্রজাস্বত্ব বিধিমালা এই 30 ধারায় আপনি আপত্তি করতে পারবেন যে আপনার জমিটা রেকর্ড হয় নাই, লিখিত আপত্তি করবেন। তো এই আপত্তিতে যদি আপনি সংক্ষুব্ধ হন, তাহলে আপিল করতে পারবেন, সরাসরি 31-এ যাওয়ার সুযোগ নাই। যদি 30 ধারায় আপনি সংক্ষুব্ধ হন, তখনই 31 ধারায় আপনি আপত্তি দাখিল করতে পারবেন। এই 31 ধারা পর্যন্ত আইনগতভাবে আপনি আর সুযোগ থাকে একটা খতিয়ান সংশোধন করা যদি ভুল থাকে। কিন্তু এর পরে কি দেখা যায়, অনেক ক্ষেত্রে যদি প্রতারণা ঘটে বা নামের ভুল, অংশের ভুল, করণিক ভুল হয়, তখন এই প্রজাস্বত্ব বিধিমালার 42-এর এ ধারায় ক্ষমতা আছে যে চূড়ান্ত প্রকাশনার পূর্বে, অর্থাৎ যখন তারা ওই যে চূড়ান্ত ঝাঁজ দিচ্ছে সে পর্যায় পর্যন্ত প্রতারণা এবং গাণিতিক ভুলগুলো ঠিক করা যাবে। কিন্তু যখন একবার ফাইনালি চূড়ান্ত প্রকাশিত হয়ে গেল, তখন কিছু করার নাই, সেটা পরবর্তীতে ঠিক করবেন আপনি। তো চূড়ান্ত প্রকাশনার পূর্ব পর্যন্ত সেটেলমেন্ট অফিসারের কাছে যদি আপনি আবেদন করেন যে প্রতারণার কারণে যদি সম্পত্তি এদিক ওদিক হয়, সেটা সে ঠিক করে দিতে পারবে। তারপরে হচ্ছে যদি করণিক ভুল, গাণিতিক ভুল থাকে, তাহলে 42-এর বি ধারা মোতাবেক এই কাজটা সে করতে পারবে। তো তাহলে এই দুটা হচ্ছে যে সেটেলমেন্ট অফিসারের এক্সট্রা ক্ষমতা আমরা বলতে পারি। এখন আমরা দেখব যে আরো কিছু বিষয়, একটা নকশা প্রস্তুত সংক্রান্ত আরো যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, যদি আমরা মালিকানা যাচাই করতে চাই বা বিনিয়োগ করতে চাই, সেটা ঠিক আছে কিনা জানতে চাই। তো নর্মালি আমরা যখন নকশাগুলো দেখব, সেখানে 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চি, 80 ইঞ্চি লেখা থাকে। এগুলো সমান সমান 1 মাইল, এই কথাটা লেখা থাকে। তো এগুলো দ্বারা আমরা বাস্তবে আসলে যে জিনিসটা বুঝবো, যদি 16 ইঞ্চি থাকে, বুঝবেন যে এই যে 16 ইঞ্চি যেই নকশাটা, এই নকশাতে কি থাকবে, জমি কি থাকবে, বেশি থাকবে। এই যে 16 ইঞ্চি যে নকশা, সেটাতে জমি বেশি থাকবে। বুঝে নিবেন যে এখানে বসত বাড়ি কি আছে, এখানে বসত বাড়ি আছে কম, বিস্তীর্ণ বনভূমি আছে অথবা ফাঁকা জায়গা আছে, বা বাড়ি থাকলেও একটা থেকে আরেকটা দূরত্ব অনেক বেশি, দাগগুলো বড় বড়। তো এটাই হচ্ছে 16 ইঞ্চি। এর গুলো কারণ হচ্ছে, দেখবেন বিশেষত আপনারা যদি সুন্দরবনের যদি নকশা যদি আপনি দেখে থাকেন, সেটাও কিন্তু 16 ইঞ্চিতে প্রস্তুত, কারণ সেখানে দাগগুলো তারা বড় একটা দাগ, বিশাল বিশাল বনাঞ্চল, তো সেখানে তাদের ছোট ছোট দাগ করার প্রয়োজন পড়ে না। কিন্তু পক্ষান্তরে যদি এখনকার যে বা তখনকার 80 ইঞ্চি দেখেন, যেখানে ঘনবসতি, দাগগুলো ছোট ছোট, যেমন শহরাঞ্চল, সেখানে জমি কিন্তু কম থাকে। তা আপনার কাছে যদি একই জায়গায় দুই হাতে যদি দুইটা নকশা দেওয়া হয়, একটা যদি 16 ইঞ্চি, একটা যদি 80 ইঞ্চি হয়, বেসিক ভাবে আপনি বলতে পারবেন যেটা 80 ইঞ্চি ওইখানে জমি কম আছে, যেটা 16 ইঞ্চি ওইখানে জমি বেশি আছে। বাস্তব অবস্থা হচ্ছে, বাস্তবে যে জায়গাটা 1 মাইল লম্বা,
সেটাকে আমরা নকশায় 16 ইঞ্চিতে সংকুচিত করে নিয়ে এসেছি অথবা 80 ইঞ্চিতে নিয়ে এসেছি। তারপর আমরা এখন দেখি যে জরিপকালীন আপনি আর যে জিনিসটা কি রাখবেন, স্মরণ রাখবেন অথবা মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে এটা কাজে আসে। ধরেন যে এটা হচ্ছে আপনার একটা সিএস নকশা, এখানে আমরা 4টা দাগ, 1 2 3 4, এই হচ্ছে 4টা দাগ। তো এটার উপর ভিত্তি করে কি হচ্ছে, আমাদের পরবর্তী আরএস নকশা প্রস্তুত হচ্ছে। তো আরএস নকশায় কি হবে, ওই যে দাগগুলো এরকম থাকবে না, মালিক চেঞ্জ হইতে পারে, তারা দাগগুলোকে চেঞ্জ করে। এখন 1 নাম্বার দাগটাকে কেটে যদি আমরা দেখি এখানে, তারা কি করলো, এই যে 10 এবং 11 দুইটা দাগ প্রস্তুত করলো। তাহলে আমাদের সিএসসি ছিল 1 নাম্বার দাগ, আরএসএস এ 10 এবং 11 দাগ হয়ে গেল। তারপর যেটা আমাদের সিএসসি 2 নাম্বার দাগ ছিল, এটা নতুন দাগ হয়ে গেল 12। যেটা ছিল আমাদের 3, সেটা আমাদের হয়ে গেল 14। যেটা ছিল 4, সেটা আমাদের হয়ে গেল 13। কিন্তু সমস্যা যেখানে আমাদের দেখেন, এই যে সিএস নকশায় যে আমাদের 4 নাম্বার যে জমি বা 4 নাম্বার যে দাগ, এটা দেখেন যে খুব কম, কিন্তু শেষ পর্যন্ত না। কিন্তু পরের নকশায় আপনি দেখবেন, আমরা এখানে যেটা দেখাচ্ছি যে এটা এই পর্যন্ত ক্রস করছে, মানে এই দাগে জমিটা বৃদ্ধি পাইছে, এরকম হয় বাস্তবে। তো আপনি কিভাবে এগুলো যাচাই করবেন? তো নর্মালি জরিপকালীন নকশাটা তো আপনার কাছে থাকে না, চাইলেও তারা দেয় না। তো এই জন্য আপনি ট্রেসিং পেপারে তাদের কাছ থেকে নকশাটা 150 টাকা 100 টাকা খরচ করে আপনার যেই যে দাগগুলার প্রয়োজন তাদেরকে বললে তারা আপনাকে কি করবে, ট্রেসিং পেপারে নকশাটা তৈরি করে দিবে। যখন তৈরি করে দিবে, তখন যখন আপনি এই সিএস নকশার উপর সেই হাত নকশাটা রাখবেন, রাখার পর আপনি দেখতে পারবেন যে এইখানে সমস্যাটা, মানে হচ্ছে যে এই 4 নাম্বার দাগ এই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, এইটা এইখানে আসে তারা শেষ করছে। তো এইরকম যদি হয় আপনি কি করবেন? তো এখানে আপনার সমাধান হচ্ছে দুইটা। একটা, আপনি বদরের আবেদন করবেন। বদর বলতে এটা বদরের যুদ্ধ না, জরিপ কাজে বদর বলা হয় বাস্তবে যে দাগগুলো টানা হয়েছে এগুলোকে আবার কি করা, ছোট বড় করা। তো এই জন্য বদরামিন থাকে, অর্থাৎ বিভাজন করা, সংযোজন করা। হয় আপনি বদরের আবেদন করবেন অথবা আপনি সেই দাগকে আপনার খতিয়ানে অন্তর্ভুক্তের আবেদন করবেন। দুটা, বদরের আবেদন করবেন। বদরের আবেদন করলে যে যে কাজটা হবে, এই নকশাটা তারা আবার সংশোধন করবে। জাস্ট একটু যদি আমরা ব্যাকে যাই, যদি তারা বদরের আবেদন যদি আপনি করেন, তখন কি করবে, এই যে দাগটা সে এইখানে আগে যেই জায়গায় ছিল এই জায়গায় এনে দিবে। তার মানে তাদের নকশাটাকে তারা সংশোধন করতে হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে, দেখবেন যে 30 ধারা আপনি আপত্তি করলে তারা বদল নিতে চায় না, কারণ এটা খুব খাটনি, তাদের দীর্ঘস্থায়ী হয়। তারা যেটা করে, আপনাকে বিকল্প প্রতিকার দেয়, এই যে খতিয়ানে দাগ অন্তর্ভুক্ত করা। তারা বলে যে আপনার এখানে কতটুকু সম্পত্তি, এতটুকু, বাকি সম্পত্তি আপনাকে কি করবে, যেমন এইখানে ছিল এই 3 দাগে জমি কম, 4 দাগে এই জমি কিন্তু কম, 3 দাগে বেশি, 4 দাগে কম। কিন্তু নতুন নকশা দেখা যাচ্ছে যে আমাদের এই যেটাতে জমি কম ছিল এটাতে জমি বেশি আসছে। তো এই জন্য এই 3 নাম্বার দাগের মালিক যদি মামলা করে, বলে যে আপনার কতটুকু সম্পত্তি কম, হয়তো 4 শতক 5 শতক, বলে যে ঠিক আছে, আপনাকে আমরা নতুন 13 দাগ থেকে 5 শতক আপনার খতিয়ানে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। তো এইভাবে করলে কি হয়, তাদের জন্য সহজ হয়, মাঠে আর যাইতে হয় না, নকশাটা হাত দিতে হয় না। তবে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি বদর করা। বদর করার মানে হচ্ছে আপনার যেই বাস্তব দখল সেই রকম আপনার পৃথক দাগ করে নেওয়া। বদরটা আপনি কোন পর্যায়ে পর্যন্ত করতে পারবেন, প্রজাস্বত্ব বিধিমালা মোতাবেক আপনি একদম আপনার 31 ধারা পর্যন্ত বদরের আবেদন করতে পারবেন। তো আপনার যদি এইরকম ভুল থাকে, তাহলে আপনি সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে বদর করে নেওয়া। যদি বদর তারা না দেয়, তখন আপনি ওই খতিয়ান থেকে জমিটা আপনার খতিয়ানে কি করবেন, আপনার খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেবেন। তার মানে বদর মানে হচ্ছে নকশার দাগের লাইনটা আবার ঠিক করে নেওয়া, প্রকৃত যে জায়গা সেই জায়গায় নিয়ে যাওয়া। আর ভিন্ন দাগে হচ্ছে আপনার ওই দাগ থেকে আপনার খতিয়ানে জমি তারা অন্তর্ভুক্ত করে দিবে কতটুকু সম্পত্তি। এখন আমরা ট্রেসিং পেপারের কথা বললাম, যদি এখনো আপনি ঢাকা শহরে জায়গা নিতে চান, যেখানে জাস্ট গতকালকে যদি আমরা পত্রিকার রিপোর্ট দেখি, এই 1 কাঠা সম্পত্তির দাম তারা যেটা বলতেছে বাড়ি ধারায় 6 কোটি টাকা প্রতি 1 কাঠা। এখন এই রকম প্রপার্টি যখন আপনি ক্রয় করবেন, আপনার উচিত কি হবে, প্যান্টাগ্রাফ করে তুলনামূলক নকশা যাচাই করা, যে আপনি যেই সম্পত্তিটা কিনতেছেন সেটা সিএস দাগ, তার পরবর্তীতে এসএ, তার পরবর্তীতে আরএস বা সিটি জরিপ,
এর মধ্যে আপনি যখন পেন্টাগ্রাফ করবেন আপনি বুঝতে পারবেন যে সেই প্রথম যে সিএস দাগ সেই দাগটা পরবর্তীতে এদিক সেদিক হয়েছে কিনা, প্রকৃত পক্ষে যিনি মালিক তার বাস্তব দখল মোতাবেক কিনা, এটা আপনি বুঝতে পারবেন পেন্টাগ্রাফ করলে। এখন অটোকেটের মাধ্যমে কি করা যায়, খুব সহজেই করা যায়। আপনি যদি নিজে না পারেন, 1500 থেকে 2000 টাকা আমিনরা আপনাকে করে দিবে, আপনার সম্পত্তিটার পেন্টাগ্রাফ করে দিবে তারা। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষত এই দামি সম্পত্তির উপর যদি কোনো ব্যাংক লোন দেওয়া হয়, আসলে ওই ব্যাংকারদেরও উচিত এই পেন্টাগ্রাফটা চাওয়া বা করে নেওয়া, যে আমি যে এই যে এখানে যদি 5 কাঠা যদি সম্পত্তি হয়, তাহলে প্রায় 30 কোটি টাকার সম্পত্তির উপর অ্যাটলিস্ট 5 থেকে 10 কোটি টাকা ঋণ দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই 2000 টাকা খরচ করা কিন্তু বড় কথা না, অর্থাৎ পেন্টাগ্রাফ করে সন্তুষ্টি অর্জন করা যে আসলে রেকর্ডগত ভাবে সেই জিনিসটা ঠিক আছে। এখন আমরা অনেক ক্ষেত্রে সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান এগুলো আমরা পূর্বেই বুঝেছি যে সাবেক খতিয়ান সিএস, হাল খতিয়ান এস এ বুঝায়, অথবা বুঝতে পারেন যে যে অঞ্চলে পূর্বের যে খতিয়ানটা পাবলিশড হয়েছে সেটা সাবেক খতিয়ান, এখন যেটা পাবলিশ হচ্ছে সেটা হাল খতিয়ান। তো সাবেক খতিয়ান এবং হাল খতিয়ানের লিস্ট গুলো আপনারা উপজেলা ভূমি অফিসে পাবেন। আর একটা হচ্ছে মৌজা ফেরিস্তি, যেটা হচ্ছে যে ওই মৌজার এক পাতার মধ্যে আমরা আপনাদেরকে গত ক্লাসে কিন্তু এগুলো দেখিয়েছি যে সাবেক খতিয়ান হাল খতিয়ানের লিস্ট, মৌজা ফেরিস্তিটা ওই মৌজার টোটাল ওভারভিউ, মানে কতটা দাগ, কতটা বাটা দাগ, কতটা ছুট দাগ আছে সে সংক্রান্ত বিষয়। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই ছুট দাগ মানে কি? তো ছুট মানে বুঝেই নিবেন যে ছুট মানে যার অস্তিত্ব নাই। একটা খতিয়ান, যেমন ধরেন যে 1 2 3 4, তো 5 নাম্বার খতিয়ান হচ্ছে ছুট, মানে ওই 5 নাম্বার খতিয়ানটা ওই মৌজায় নাই। এখন কেন নাই, এটা যখন আপনি জরিপ কাজ করেন তখন হয়তো দেখা গেল যে 5 নাম্বার খতিয়ানটা একজনের নামে সৃষ্টি হয়েছে, পরবর্তীতে অন্যজন সেই খতিয়ান থেকে সমস্ত জমি কি করছে, আপত্তি করে নিয়ে গেছে। তো তাহলে 5 নাম্বার যেই খতিয়ান, এখানে তো জমি নাই, তো তারা কেন খতিয়ানটা পাবলিশ করবে? তো সেখানে তারা সেটাকে ছুট দিয়ে দেয়। অথবা যদি ভুল কমে তাদের নাম্বারিং দেওয়ার সময় যদি বাদ পড়ে, তো এই কারণেও যে ছুট খতিয়ান আছে তার সৃষ্টি হতে পারে। আর পাশাপাশি একই রকম ভাবে ছুট দাগও ওইটাই যে দাগের অস্তিত্ব ওই নকশায় নাই। আপনার কাছে যদি কোনো নকশা থাকে, আপনি দেখবেন যে নকশাটার এক সাইডে লেখা থাকে, যেমন ধরেন যে এখানে 1 2 3 নাই, 5 4 এবং 5। তো এখানে 3 হচ্ছে আমাদের ছুট দাগ, মানে যে দাগের অস্তিত্ব ওই নকশায় নাই। এটা নানা কারণে হইতে পারে। যেমন আমরা বললাম, যদি কোনো একটা ছোট ছোট দুইটা দাগকে প্রথমে দাগ দেওয়া হয়েছে, পরবর্তীতে যদি কি করা হয়, একত্রিত করা হয়। যেমন আমরা নকশার মধ্যে যদি একটু দেখি, এখন এখান থেকে আমরা প্রথমেই আরেকটা বেসিক জিনিস জেনে নিব যে নকশায় দাগগুলা কিভাবে দেওয়া হয়। তো নকশা সাধারণত যেটা করা হয়, আমরা যদি 4টা দিক দেখি, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম। তো নকশায় দাগগুলা উত্তর পশ্চিম থেকে শুরু করা হয়, অর্থাৎ এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, অর্থাৎ উত্তর পশ্চিম থেকে শুরু করে দাগ দিতে দিতে পূর্ব দক্ষিণ কোণে এসে দাগগুলো শেষ হয়। আপনার কাছে যদি কোনো নকশা থাকে, অথবা আমরা 2টা 3টা নমুনা আপনাদেরকে দিয়ে দিব, যেখান থেকে আপনি আরো নিজেই বুঝতে পারবেন যে উত্তর এবং পশ্চিম থেকে দাগগুলো দেওয়া শুরু হয় এবং দক্ষিণ পশ্চিম কোণে এসে এগুলো কি হয়, শেষ হয়। আমরা যেটা আরেকটা সবাই যে প্রশ্নটা করেন, বাটা দাগ জিনিসটা কি? তো ধরেন যে এটা হচ্ছে একটা নকশা, এর মধ্যে 3টা দাগ, 1 2 3। এখন এই নকশাটা কি হইলো, এটা আমাদের নাম্বারিং দেওয়া হয়েছে, জরিপ কাজ চলতেছে। তো পরবর্তীতে দেখা গেল যে 1 নাম্বার যে মালিক আছেন, উনি যে কাজটা করলেন, উনি এখান থেকে সম্পত্তি বিক্রি করে দিলেন এই পর্যন্ত। তো নতুন মালিক জরিপ কাজে সে যায় বলতেছে, আমি যেহেতু সম্পত্তি ক্রয় করলাম, তো আমার নামে আমার অংশ রেকর্ড হোক। তো সে কি করলো, সেটেলমেন্ট অফিসারের সাথে আলোচনা করে তার অংশের জন্য বদর করে নিল, পৃথক দাগ সৃষ্টি করলো। তো এখন আপনি এই জায়গায় চাইলে আমরা 4 নাম্বার দাগ কিন্তু দিতে পারবো না। এই জায়গায় যদি আমরা চাইলে আমরা 4 নাম্বার দিতে পারবো না, কারণ আপনি প্রতিটা নকশায় দেখবেন অনেকগুলো দাগ থাকে। এখানে যদিও পাশাপাশি মনে হচ্ছে, যখন 1 থেকে 200 দাগ থাকবে, তো তখন 1 নাম্বার দাগটাকে যখন আমরা ভাগ করব, তাই কি আমরা 201 নাম্বার একের সাথে দিলে কি হবে, নকশাটা মানানসই হবে না। কারণ এখানে থাকবে 1 নাম্বার দাগ, পাশাপাশি থাকবে 201 নাম্বার দাগ।
তো এর জন্য তারা যে নিয়মটা করছে সেটা বলতেছে যে তারা কি করবে, ওই মৌজার সর্বশেষ দাগ নাম্বার নিবে। তাহলে এটার মধ্যে যদি আমরা 3টা দাগ নেই, পরবর্তী দাগ হচ্ছে আমাদের 4। তো আমরা এটা পৃথক করলাম কার কাছ থেকে, 1 নাম্বার দাগ থেকে। তাহলে 1/4, এটাকে তারা বলতেছে বাটা দাগ। তো এটা দ্বারা কি হয়, সহজে বোঝা যায় যে এই দাগটা 1 নাম্বার দাগের সাথে আমরা পাবো। এখন যদি আমরা ছুট দাগ দেখি, দেখেন 1 2 3। তো যে কোনো কারণবশত কি হইলো, 2 নাম্বার যে সম্পত্তির মালিক উনি সম্পত্তিটা বিক্রি করে দিল। তো 3 নাম্বার মালিক ক্রয় করলো। তো উনি চাচ্ছে যে দুইটা আমার এক দাগে হয়ে যাক, 2টা দাগ কেন থাকবে। তো দাগ দেওয়ার পরেও অথবা বদর করে উনি তখন আবেদন করে কি করলো, একটা দাগ করে নিল বিশাল বড়। তো ওই মৌজা এখন 2 নাম্বার দাগ তো আর দেওয়ার কোনো জায়গা নাই। তো এই জন্য 2 দাগটা ছুট দাগ। অথবা অনেক ক্ষেত্রে তারা যখন নাম্বারিং করে তখন ভুলে বাদ পড়ে যায়, তো তখন সেটা নতুন করে দেওয়া সম্ভব হয় না, সেটাকে ছুট দাগ হিসাবে তারা রেখে দেয়। এখন আসি যে নকশাটা প্রস্তুত হবে, মনে রাখবেন আপনার উপজেলা সেটেলমেন্ট অফিসে তারা যখন পাবলিশ করবে সেখান থেকে আপনি 100 টাকা খতিয়ানটা এবং 500 টাকা আপনি নকশাটা নিতে পারবেন। আর সবচেয়ে বেস্ট যদি আমরা নকশা বলি সেটাই, কারণ তার যে প্রিন্টে যে কাগজগুলো হয় সেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন। তো এই জন্য আপনার অঞ্চলে যদি জরিপ কাজ চলে, যদি গেজেট হয়, অবশ্যই অবশ্যই একটা নকশা আপনি সংগ্রহে রাখবেন। তো এটা ছাড়া আপনার যে ডিসি অফিস আছে সেখানে যদি তাদের কাছে থাকে তাহলে আপনি পাবেন, যদি না থাকে পাওয়ার কোনো সুযোগ নাই। তখন আপনাকে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে আবেদন করতে হবে তেজগাঁওয়ে। খরচ আপনার 520 টাকার কোর্ট ফি, 520 টাকা। তবে এইখানে যাদেরকে তৃতীয় পক্ষকে কি করছে সরকার, এই নকশাগুলো ম্যানেজমেন্ট করার জন্য, প্রিন্ট করার জন্য কন্ট্রাক্ট দিছে। তো এদের পেপারের মান কিন্তু ভালো না। আপনি যদি বর্তমানে নকশাগুলো উঠায় দেখেন, এগুলো একদম থার্ড ক্লাস, এগুলার কোনো কোয়ালিটি নেই। তো তারপরেও আপনি যদি একদিন আবেদন করেন, আপনাকে 20 দিন পরে আপনাকে ডেট দিবে যে আপনি নকশাটা পাবেন। ওই দিন গেলে বলবে যে আগামী দিন আসেন। তার মানে সবচেয়ে বেস্ট হচ্ছে যখন জরিপ কাজ আপনার সমাপ্ত হবে তখন আপনার ওই উপজেলা সেটেলমেন্ট অফিসের থেকে নেওয়া অথবা আপনার ডিসি অফিস থেকে সংগ্রহ করেন। আর যদি একান্তই আপনার প্রয়োজন হয় তাহলে এই অফিসে আবেদন করে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের একটা ওভারভিউ জরিপ কাজ সংক্রান্ত বিষয়। আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন বিষয়। এখন আমরা জাস্ট আরেকটা পরিপত্র আপনাদেরকে দেখাবো। আমরা এই আইনে যে কথাগুলো বলছিলাম ওগুলো ছিল জরিপ চলমান থাকা অবস্থায় আপনার ভুল ভ্রান্তি। তো পরবর্তীতে এই বছরেরই জুলাইয়ের 29 তারিখে কি করা হলো, সরকার আরেকটা পরিপত্র জারি করে এইরকম যেগুলা গেজেট হওয়ার পরে যে ভুল ভ্রান্তি, এগুলার জন্য আমরা গত পর্বে ক্লাসে দেখেছি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবেন। তো সরকার বলতেছে যে এইভাবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ছোটখাটো ভুলের জন্য গিয়ে কিন্তু লাভ নাই। স্টেট অ্যাকুইজিশনে কিছু ক্ষমতা দেওয়া আছে, ওইগুলো প্রয়োগ করে অনেক কিছু সংশোধন করা যাবে। যেমন আপনার নামের ভুল, অংশের ভুল, করণিক ভুল, গাণিতিক ভুল। এই জন্য সরকার লম্বা চওড়া কিন্তু একটা পরিপত্র জারি করে দিয়েছে, যেটা আপনারা হয়তো অলরেডি জানারও কথা। তারা এগুলো আইনগুলোকে উল্লেখ করে বলে দিছে যে কি কি ভুলগুলো আসলে কি করা যাবে, সংশোধন করা যাবে। তবে এই পরিপত্রের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে। তো যাই হোক, এই পরিপত্রের মূল বিষয় হচ্ছে সবকিছু করতে পারবেন তবে খতিয়ানে জমি বাড়াইতে পারবেন না। অর্থাৎ আপনার 10 শতক সম্পত্তি ছিল, 8 শতক রেকর্ড হয়েছে, 2 শতক অন্য জনের নামে হয়েছে, এই গেজেট দিয়ে এটা কাজ হবে না। আপনাকে হয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অথবা দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে। এর বাইরে এগুলা কাজ করবে। এর বাইরে কোনগুলা আছে, এখানে অনেক কিছু বলা আছে, আপনারা এগুলো অলরেডি হয়তো জানছেন, অথবা আমরাও কিন্তু 3 4টি ভিডিও অবশ্যই এটার উপর আপলোড করেছি। এখানে 3 প্রকারের ভুলের কথা বলা আছে: করণিক ভুল, প্রতারণামূলক ভুল এবং হচ্ছে বোনাফাইড মিস্টেক। এই ভুলগুলো যদি হয় তাহলে কি করা যাবে, এগুলো আপনি এসিল্যান্ডের কাছে আবেদন করে এগুলো সংশোধন করতে পারবেন। তো এই ভুলের মধ্যে মূল যে বিষয়টা আছে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আপনার নামের ভুল, আপনার দলিলে ঠিক আছে অংশের ভুল, নামের করণিক ভুল, এই সংক্রান্ত মোটামুটি